এমসিকিউ সেশনে সবাইকে স্বাগতম। আজকের বিষয়বস্তু সাক্ষ্য আইন বা এভিডেন্স অ্যাক্ট 1872। আমরা প্রতিটি অপশনের সঠিক উত্তরটি আলোচনা করার চেষ্টা করব, যেন এটি আমাদের পরবর্তীতে মনে রাখার ক্ষেত্রে বিশেষ সাহায্য করে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে সাক্ষ্য আইন অনুযায়ী কোন ব্যক্তি আদালত হিসেবে বিবেচিত হবে? চারটি অপশন হচ্ছে ক জজ বা ম্যাজিস্ট্রেট, খ মীমাংসাকারী, গ মধ্যস্থতাকারী এবং ঘ কেউ না। সাক্ষ্য আইনের 3 ধারা অনুযায়ী আদালত হিসেবে গণ্য হবে শুধুমাত্র জজ কিংবা ম্যাজিস্ট্রেট। সেখানে সেকশন 3 তে বলা আছে যে কোর্ট মিন্স এনি জাজ অর ম্যাজিস্ট্রেট হু ইজ অথরাইজড টু টেক এভিডেন্স। তাহলে বোঝা যাচ্ছে যে সাক্ষ্য নেয়ার ক্ষমতা সম্পন্ন বাংলাদেশের একমাত্র অথরিটি হচ্ছে জাজ কিংবা ম্যাজিস্ট্রেট, অন্য কোনো মিডিয়েটর কিংবা আরবিট্রেটর কিংবা অন্য কোনো ব্যক্তি নয়। সাক্ষ্য আমরা দেব শুধু জাজ কিংবা ম্যাজিস্ট্রেটকে, সেই অর্থে জাজ এবং ম্যাজিস্ট্রেটই শুধুমাত্র আদালত। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাক্ষ্য আইনের বিষয়বস্তু কোনটি? সাক্ষ্য আইনের বিষয়বস্তু ক অপশন কি প্রমাণ করতে হবে, খ কোন ধরনের প্রমাণ গ্রহণযোগ্য, গ কোন পদ্ধতিতে প্রমাণ করতে হবে, ঘ উপরের সবগুলো। এর সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো, কারণ সাক্ষ্য আইনকে যখন আমরা পড়ি তখন সাক্ষ্য আইনের যে বিন্যাস করা হয়েছে সেখানে আসলে কোন কোন বিষয় প্রমাণ করতে হবে, কিভাবে প্রমাণ করতে হবে, কোন কোন বিষয় প্রমাণ করা যাবে না, কোন কোন বিষয় কোন ওয়েতে প্রমাণ করতে হবে, এই ধরনের পুরো সাক্ষ্য আইনের ব্যবচ্ছেদ করার ক্ষেত্রে এই সেগমেন্ট অনুযায়ী ভাগ করা হয়েছে। সেই অর্থে বলা যায় সাক্ষ্য আইনের বিষয়বস্তু সাক্ষ্য কিভাবে প্রমাণ করা হয়, কিভাবে প্রমাণ করা হয় না, সেই অর্থে বলা যায় সাক্ষ্য আইনের বিষয়বস্তু উপরের সবগুলোই। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন মাইলস্টোন সাক্ষ্য আইন অনুযায়ী কি? ক অপশন এটি মূল্যহীন চিহ্ন মাত্র, খ অপশন লেখা, গ অপশন রাস্তার পরিমাপক এবং ঘ অপশন দালিলিক সাক্ষ্য। মাইলস্টোন কোন একটা রাস্তার পরিমাপক, এবং রাস্তায় আমরা যখন কোনো মাইল কিংবা কিলোমিটার নির্ধারণ করি তখন মাইলস্টোন গুলো দেখতে পারি। আপাত দৃষ্টিতে এটা একটা মূল্যহীন চিহ্ন মাত্র, কিন্তু সাক্ষ্য আইনের দৃষ্টিতে এটাও একটা দালিলিক সাক্ষ্য। কেননা ডকুমেন্টারি এভিডেন্স বলতে বলা হয়েছে যে কোনো সাবস্টেন্স কিংবা সারফেসের উপরে কোনো কিছু লেখা এবং যেটা পরবর্তীতে আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে এবং যেটা প্রিজার্ভ করা যাবে সাক্ষ্য হিসেবে পরবর্তীতে উপস্থাপন করার জন্য। সেই অর্থে সঠিক উত্তর ঘ মাইলস্টোন একটি দালিলিক সাক্ষ্য। আমাদের পরবর্তী প্রশ্ন সাক্ষ্য আইন অনুযায়ী ফ্যাক্ট কিংবা ঘটনা এর অন্তর্ভুক্ত নিচের কোনটি? ক অপশন হচ্ছে কোনো বস্তু বা বস্তুর অবস্থা, খ অপশন হচ্ছে কোনো জিনিস সম্পর্কে বোধগম্য ধারণা, গ অপশন হচ্ছে মানসিক অবস্থা এবং ঘ অপশন উপরে সবগুলো। সেকশন 3 তে আমরা জেনেছি যে ফ্যাক্ট মিন্স এনিথিং, অর্থাৎ যে কোনো জিনিসে, এনি স্টেট অফ থিং, যে কোনো জিনিসের অবস্থা, এনিথিং হুইচ ইজ পারসিভড বাই দ্য সেন্স, আমাদের যে সেন্স কিংবা আমাদের যে চেতনা সেগুলো দিয়ে আমরা যে অনুধাবন করি সেগুলো সবকিছুই ফ্যাক্ট। এমনকি আমাদের যে মানসিক অবস্থা, আমাদের যে মেন্টাল কন্ডিশন সেটা ফ্যাক্ট। যেমন আমি এখানে লেকচার দিচ্ছি, এটা একটা ফ্যাক্ট। আমি কোনো একটা গরমের তাপ অনুভব করছি, এটাও একটা ফ্যাক্ট। এবং কোনো একটা মানুষ সম্পর্কে আমি যে ধারণা করি, কোনো একটা প্রতিষ্ঠান সম্পর্কে আমার যে পজিটিভ নেগেটিভ ধারণা, এগুলো সবগুলো ফ্যাক্ট। তাই আপাত দৃষ্টিতে আইনের ভাষায় সারা পৃথিবীর সবকিছুই ফ্যাক্ট যদি সেগুলো আমরা সেন্স দিয়ে অনুধাবন করি। আমাদের 5টা যে ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয় দিয়ে আমরা অনুধাবন করি, সেগুলো আইনের দৃষ্টিতে ঘটনা। এই ঘটনাগুলোই পরবর্তীতে আদালতের সামনে প্রমাণ করা যায়। প্রশ্ন ছিল সাক্ষ্য আইন অনুযায়ী ফ্যাক্টের অন্তর্ভুক্ত নিচের কোনটি? উপরের। উত্তর হচ্ছে উপরের সবগুলো। পরবর্তী প্রশ্ন সাক্ষ্য দেয়া যাবে কোন বিষয়ে? ক অপশন বিচার্য বিষয়, খ অপশন প্রাসঙ্গিক বিষয়, গ অপশন অপ্রাসঙ্গিক বিষয়, গ অপশন ক ও খ। এর সঠিক উত্তর হচ্ছে ঘ অপশন ক ও খ। কেন? কারণ আমরা জানি সাক্ষ্য দেওয়া যায় দুটো বিষয়, একটা হচ্ছে ফ্যাক্টিং ইস্যু আর একটা হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্ট, অর্থাৎ বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় হচ্ছে সেটাই যেটা মামলার মূল বিষয়টাকে নির্ধারণ করে, সেগুলো বিচার্য বিষয়। বিচার্য বিষয় এক পার্টি যেটা স্বীকার করে, অপর পার্টি যেটা অস্বীকার করে, সেটাই বিচার্য বিষয়। বিচার্য বিষয় হচ্ছে সেটাই যেটা মূলত মামলার কোন একটা পানিশমেন্টকে বাড়ায় কমায়। যেমন কোন একজন ব্যক্তি খুন করেছে কি করেনি, এটা একটা বিচার্য বিষয়, এটা আদালতে প্রমাণ করতে হবে, এটার উপরে সাক্ষ্য দেওয়া যাবে। আর প্রাসঙ্গিক বিষয় হচ্ছে যে বিচার্য বিষয়কে সাক্ষ্য দেওয়া যাবে, আর প্রাসঙ্গিক বিষয় হচ্ছে যে বিচার্য বিষয়কে যে সমস্ত বিষয় হেল্প করে, যেমন মোটিভ, যেমন ইন্টেনশন, যেমন প্রিপারেশন, এগুলো প্রাসঙ্গিক বিষয়। এগুলো বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, কারণ এই বিষয়ে 5 থেকে 55 পর্যন্ত বলা আছে, এগুলো প্রাসঙ্গিক বিষয়। তাহলে সাক্ষ্য দেওয়া যাবে কোন বিষয়? উত্তর হচ্ছে দুটো বিষয় সাক্ষ্য দেওয়া যাবে, একটা হচ্ছে বিচার্য বিষয়, একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সত্য নয়? ক হচ্ছে প্রাসঙ্গিক ঘটনার সংজ্ঞা 5 ধারায়, খ হচ্ছে বিচার্য বিষয়ের সংজ্ঞা 3 ধারায়, গ হচ্ছে সাক্ষ্যের সংজ্ঞা 3 ধারায় এবং ঘ হচ্ছে একটিও সত্য নয়। এর সঠিক উত্তর হচ্ছে ক প্রাসঙ্গিক ঘটনার সংজ্ঞা 5 ধারায়। আমরা জানি যে সাক্ষ্য আইনের 3 ধারায় সমস্ত সংজ্ঞাগুলো দেয়া আছে, সেই অর্থে প্রাসঙ্গিক ঘটনার সংজ্ঞাও 3 ধারায় দেয়া আছে। 5 ধারায় কোন রকম কোনো সংজ্ঞা নেই, সেই অর্থে ভুল উত্তর হচ্ছে ক, অর্থাৎ নিচের কোনটি সত্য নয়? উত্তর ক প্রাসঙ্গিক ঘটনার সংজ্ঞা 5 ধারায়, এটি সত্য নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণকারীদের কোনো কাজ প্রাসঙ্গিক বলে গণ্য করা হবে? ক অপশন 6 ধারা, খ অপশন 7 ধারা,
ধারা, গ অপশন 9 ধারা এবং ঘ অপশন 10 ধারা। এর সঠিক উত্তর হচ্ছে ঘ অপশন 10 ধারা। আমরা জানি পেনাল কোডে ষড়যন্ত্রের সংজ্ঞা দেয়া আছে কনস্পিরেসি। সেখানে বলা আছে যে একাধিক ব্যক্তি যখন কোনো অপরাধ সম্পর্কে কোনো মতৈক্যে পৌঁছায়, সিদ্ধান্তে পৌঁছায়, সেটাকেই ষড়যন্ত্র বলে। এবং সেই ষড়যন্ত্রে তিনটা জিনিস সাক্ষ্য আইন অনুযায়ী প্রাসঙ্গিক হয়। একটা হচ্ছে তাদের কথা, কাজ, যে অমিশন, তারা যা নিষেধ করে, এগুলো হচ্ছে সেকশন 10 অনুযায়ী প্রাসঙ্গিক। অর্থাৎ সাক্ষ্য আইন অনুযায়ী কোনো একজন ব্যক্তি যখন কোনো অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয় তখন সেটা সেকশন 10 অনুযায়ী সেটা প্রাসঙ্গিক হবে। তাদের কথা, কাজ এবং তাদের যে নিষেধ আলোচনা সেগুলো প্রাসঙ্গিক হবে। পরবর্তী প্রশ্ন, সাক্ষ্য আইনের 17 ধারা অনুযায়ী কোন ধরনের বিবৃতি স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে? ক অপশন হচ্ছে মৌখিক, খ অপশন লিখিত, গ অপশন ইশারা এবং ঘ অপশন সবগুলো। এর সঠিক উত্তর হচ্ছে ঘ অপশন সবগুলো। কেন? স্বীকৃতির ইংরেজি হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিশন নিয়ে এভিডেন্স অ্যাক্টের সেকশন 17 থেকে সেকশন 23 পর্যন্ত বলা আছে এবং সেকশন 31ও বলা আছে এই বিষয়ে। তো স্বীকৃতি হচ্ছে কোন একটা বিষয় সম্পর্কে কোন একজন ব্যক্তি, কোন একজন পক্ষ যখন আদালতের সামনে লিখিতভাবে কিংবা মৌখিকভাবে কিংবা ইশারার মাধ্যমে স্বীকার করে নেবে, সেটাকে স্বীকৃতি বলে। মৌখিকভাবে হতে পারে যে ট্রায়ালের মধ্যে তিনি স্বীকার করে নিয়েছেন, লিখিতভাবে হতে পারে তিনি প্লেন কিংবা রিটেন স্টেটমেন্টে স্বীকার করে নিয়েছেন, আর ইশারার মাধ্যমে হতে পারে তিনি স্বীকার করে নিয়েছেন। তাহলে এই সমস্ত বিষয়ে আদালতে স্বীকার করার বিষয়টা যে কোনো পদ্ধতিতে হতে পারে। সঠিক উত্তর ঘ। পরবর্তী প্রশ্ন, কার স্বীকৃতি গ্রহণযোগ্য হবে? ক অপশন হচ্ছে শুধুমাত্র বাদীর, খ অপশন হচ্ছে শুধুমাত্র বিবাদীর, গ অপশন হচ্ছে যে কোনো পক্ষ বা পক্ষের প্রতিনিধির এবং ঘ অপশন হচ্ছে কোনোটি নয়। এর সঠিক উত্তর হচ্ছে গ, যে কোনো পক্ষ বা পক্ষের প্রতিনিধির। কার স্বীকৃতি গ্রহণযোগ্য হবে এই বিষয়ে 18 ধারায় বলা আছে যে কোনো ব্যক্তির পক্ষ এবং তাদের প্রতিনিধিরা যা স্বীকার করবে সেটা 18 ধারা অনুযায়ী গ্রহণযোগ্য হবে। সেটা বাদী হতে পারে, বিবাদী হতে পারে কিংবা তাদের প্রতিনিধি হতে পারে। সঠিক উত্তর গ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি কোন ক্ষেত্রে আদালতে গ্রহণযোগ্য হবে? ক অপশন হচ্ছে নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে, খ অপশন হচ্ছে পরিবারের সদস্যদের উপস্থিতিতে, গ অপশন হচ্ছে স্বীকারোক্তি স্বেচ্ছামূলক হলে এবং ঘ অপশন হচ্ছে স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার হলে। আমরা জানি যে পুলিশের কাছে কোনো কনফেশন করলে সেটা আদালতের সামনে গ্রহণযোগ্য হয় না। এটা হচ্ছে এই বিষয়ে সেকশন 25 এ বলা আছে যে এনি কনফেশন হুইচ ইজ মেড বিফোর এনি পুলিশ অফিসার ইজ নট রিলেভেন্ট বিফোর দ্য কোর্ট। সেই অর্থে কোনো পুলিশের সামনে কোনো কনফেশন দিলে সেটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু তার কিছু ব্যতিক্রম রয়েছে সেকশন 27 এ। সেখানে বলা আছে যে কনফেশন অনুযায়ী যদি কোনো আলামত উদ্ধার করা হয় তাহলে যতটুকু আলামত উদ্ধার হবে ঠিক ততটুকুই আদালতের সামনে প্রমাণ করা যাবে। এই বিষয়ে বলা আছে সেকশন 27 এ। সেই অর্থে সঠিক উত্তর ঘ। এই হচ্ছে আজকের আলোচনা। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।